ঠিক ৩ দিন পর জাতীয় সংসদ নির্বাচন, শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এরই মধ্যে নির্বাচনের আগে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। এমন প্রেক্ষাপটে আলোচনা করতে চাই শেষ সময়ে কেমন নির্বাচনের পরিবেশ। আপনার সঙ্গে থাকবো নাজমুস সাকিব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করব নির্বাচনী পরিবেশ নিয়ে। তবে চলুন দেখে আসি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত আমির শফিকুর রহমান কি বললেন। বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে। আমরা আজ কথা বলবো নির্বাচনী পরিবেশ নিয়ে। আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন, তবে তার আগে নিচ্ছে একটি বিরতি। ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ আমরা আলোচনা করব নির্বাচনী পরিবেশ নিয়ে। আলোচনাকে সম্প্রসারিত করতে স্টুডিওতে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। শিশির, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা একটু জানতে চাই যে আপনারা গত কয়েকদিন আগে ইসিতে গিয়ে বলছেন যে নির্বাচনের যে পরিবেশ সেটা আসলে আপনারা বেশ ঘাটতি দেখছেন, এবং সাম্প্রতিককালে আমরা বেশ কিছু জেলায় আসলে সংঘর্ষের ঘটনা দেখেছি, এবং মুন্সিগঞ্জে অস্ত্র নিয়ে যে সংঘর্ষের ঘটনা সেগুলো দেখেছি। কি বলবেন এই শেষ মুহূর্তে এসে? সাকিব, আপনাকে ধন্যবাদ। এখন টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। দেখেন, আমরা শুরু থেকে বলে আসছি এই নির্বাচন কমিশন কোনোভাবে নিরপেক্ষ নন। তিনি যদি সৎ এবং যোগ্য এবং নিরপেক্ষ হতেন, তাহলে এইভাবে প্রকাশ্যে যারা অস্ত্রবাজি করেছে এবং আমাদের উপরে হামলা করেছে, 11 দলীয় জোটের প্রার্থী এবং নেতাকর্মীদের উপরে হামলা করেছে, তাদের এই হামলাকারীদের গ্রেপ্তার করতেন। আপনি ঠিকই বলেছেন। গতকাল মুন্সিগঞ্জে যেভাবে প্রকাশ্যে বিএনপি 2 গ্রুপের মধ্যে অস্ত্রবাজি হয়েছে, স্বতন্ত্র প্রার্থী এবং দানশীষ প্রতীকের মধ্যে, তারপরও আমরা দেখলাম না সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি কেউ এই সমস্ত যে সন্ত্রাসীদেরকে, প্রকাশ্য যে বন্দুক যুদ্ধের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নারীদের উপরে কীভাবে সহিংস হামলা হচ্ছে, মারধর করা হচ্ছে, এবং তাদেরকে যৌন হয়রানির হুমকি দেওয়া হচ্ছে, তাদের কাপড় টেনে খোলার হুমকি দেওয়া হচ্ছে, এবং তাদেরকে বিভিন্ন ক্যাম্পেইন করতে বাধা দেওয়া হচ্ছে। ইসির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা মনে করি তারা চাচ্ছে 2008 সালের মতো করে বাংলাদেশে একটি পাতানো ইলেকশন করার জন্য। এইসব বিষয়ে কি অভিযোগ জানাচ্ছেন? আমরা অভিযোগ জানিয়েছি এবং তারা কর্ণপাত করছে না। আমরা মনে করছি এছাড়াও আমাদের কাছে যে ভয়ঙ্কর তথ্য আসছে, বিগত 17 বছরে আওয়ামী লীগের যে মজুদ করা অস্ত্রের যে চালানগুলো রয়েছে, আওয়ামী লীগের কাছে যে বিশাল অস্ত্র রয়েছে, সে অস্ত্রগুলো এখন বিএনপির হাতে চলে যাচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপিতে যোগ দিচ্ছে, প্রকাশ্যে যোগ দিচ্ছে, গোপনেও অনেকে অস্ত্র সরবরাহ করছে। এছাড়াও ভারত থেকে চালানে নতুন অস্ত্র আসতেছে, এবং সবগুলো হচ্ছে বিএনপির হাতে যাচ্ছে, মূলত হচ্ছে কেন্দ্র দখলের উদ্দেশ্যেই, এবং প্রতিপক্ষকে, আমাদের নারী সহযোদ্ধাদেরকে, নারী ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। আমরা ইসিকে স্পষ্ট বলেছি, আপনারা যদি এই অস্ত্রবাজি বন্ধ না করেন, তাহলে জনগণ কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তার সর্বশক্তি প্রয়োগ করে সন্ত্রাসীদের প্রতিহত করবে। আমরা এখান থেকে আরো আলোচনায় যুক্ত হব, তবে তার আগে নিব একটা বিরতি। ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। নির্বাচনী পরিবেশের যে বিষয় সেটাকে সম্প্রসারিত করতে স্টুডিওতে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। শিশির, আবারও স্বাগত। আমরা একটু কথা বলতে চাই যে বিরতির আগে আপনি বলছিলেন যে নানাভাবে আসলে দেশে অস্ত্র ঢুকছে এবং নানা কায়দা আসলে ঢুকছে, এবং সেগুলো নির্বাচনকে বানচালের জন্য। তাহলে অন্তর্বর্তী সরকার কি আসলে, এই যে আমরা দেখেছি যে তারা নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছে, এবং প্রধান উপদেষ্টাও গতকালকে বলেছেন যে ভোটের যে নিরাপত্তা সেটা নিয়ে আসলে কোনো ধরনের শঙ্কা নেই, তাহলে শঙ্কা কি আসলে থেকেই যাচ্ছে? আমরা যেটি বলেছিলাম যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা করেছিলাম তারা নিরপেক্ষ আচরণ করবেন, কিন্তু আমরা হতাশ হয়েছি। আমরা দেখেছি তারা বিএনপির প্রতি চাপে পড়ে অথবা লোভে পড়ে তারা বিএনপির দিকে নুয়ে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে, এবং তাদের এই নতজানু আচরণের কারণেই প্রকাশ্যে
অস্ত্রবাজি হচ্ছে, বন্দুকযুদ্ধ হচ্ছে এবং দলীয় কোন্দলেও বিএনপি 234 জন নেতাকর্মীকে খুন করছে। টোটাল বাংলাদেশে যে সহিংসতা এবং মব হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তার 91% বিএনপি করছে, 7% এখন পর্যন্ত আওয়ামী লীগ করতে পারছে। আপনি যদি বিপরীত দিকে দেখেন, আমাদের 11 দলীয় জোট এনসিপি এবং জামাত, আমাদের দলীয় কোন্দলে কোনো নেতাকর্মী খুন হয় নাই, আমরা একে অপরের প্রতি কোনো হামলা করি নাই। ইভেন এমনকি আপনি নিউজে দেখাতে পারবেন না এনসিপির কোনো প্রার্থীর সমর্থকরা বিএনপির উপর হামলা করেছে, ইসলামী আন্দোলনের উপর হামলা করেছে, এমন কোনো ঘটনা ঘটছে না। এবং জামাত ইসলামের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। কিন্তু হামলাটা আসছে বিএনপির পক্ষ থেকে, অস্ত্র নিয়ে ধরা পড়ছে বিএনপি নেতাকর্মীরা, এবং এই যে অস্ত্র চালান এগুলো ইন্ডিয়া থেকে আসছে, এটা প্রকাশ্যে। এখন ইন্ডিয়া বিএনপির পক্ষ নিচ্ছে, পুরাতন এস্টাবলিশমেন্ট আওয়ামী লীগ ইন্ডিয়ার পক্ষ নিচ্ছে, এখানে নির্বাচন কমিশন এতে সায় দিচ্ছে। সেজন্য আমরা বলছি এই পুরাতন এস্টাবলিশমেন্ট, বিএনপি, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া নির্বাচন কমিশন একটি যৌথ প্রযোজনার 2008 সালের একটি পাতানো ইলেকশনের দিকে তারা যাচ্ছে। কিন্তু সরকার তো বলছে যে কিছুদিন আগে তারা ডেটা একটি প্রকাশ করেছে যে গত নির্বাচনগুলোর তুলনায় এবার আসলে কিছুটা সহিংসতা হয়েছে, তবে গত নির্বাচন থেকে ভালো। কি বলবেন? আপনি সরকার তো তার সফলতা দেখানোর জন্য অসংখ্য মিথ্যা কথা বলছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব একটি প্রকাশ্য মিথ্যা কথা বলেছেন, গতকালকে যে সাংবাদিকদেরকে তুলে নেওয়া হয়েছে সেই সম্পর্কে নাকি তার কাছে কোনো তথ্য নাই। অথচ সারা পৃথিবীর মানুষ দেখেছে একটা মিডিয়া হাউস থেকে সাংবাদিকদেরকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই সমস্ত ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা মিথ্যাচার করেছেন। সুতরাং তাদের এই মিথ্যাচার তারা নিয়মিত করে যাচ্ছেন এবং বিএনপি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে তারা আশকারা দিচ্ছেন এবং তারা জুলাই এর রক্তের সাথে বেইমানি করছেন। আপনার স্মরণ থাকার কথা, তারেক রহমান সাহেবের বাসার সামনে থেকে গিয়ে দুজন ব্যক্তিকে হাঁটাহাঁটি করার কারণে সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করা হয়। অথচ সারা দেশে নারীর উপর যে নিপীড়ন হচ্ছে এবং 234 জন যারা খুন করেছে এবং যারা অস্ত্রবাজি করছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। একই প্রশাসন দুই রকম আচরণ করছে, ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে। সুতরাং আমরা মনে করি তারা যদি জনগণকে এভাবে বোকা মনে করে, 12 তারিখ জনগণ তার ভোটার অধিকার রক্ষার জন্য যেই কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং এই প্রশাসন এবং আওয়ামী লীগ, বিএনপি, এস্টাবলিশমেন্ট সবাইকে সমুচিত জবাব দিবে, ভোটের মাধ্যমে দিবে, রাজপথে লড়াইও দিবে। আমরা দেখেছি যে যেহেতু এই নির্বাচন আসলে আওয়ামী লীগ নেই এবং তাদের যারা নেতাকর্মী আছেন এবং সেখানে আসলে বলা হচ্ছে যে তারা আসলে নির্বাচনে অংশ নেবে না বা ভোটের যে কেন্দ্রে সেখানে যাবে না, এর মানে কি এই নির্বাচনে আসলে আমরা ভোটের যে হার সেটা কি আসলে কম দেখতে পাবো কিনা? আপনার স্মরণ থাকার কথা, বাংলাদেশে যতগুলো মানুষ দল পরিবর্তন করছে বেশি সংখ্যক দেখবেন বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামীতে যোগ দিচ্ছে এবং এনসিপিতে যোগ দিচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের প্রকাশ্য সন্ত্রাসীরা, চিহ্নিত অপরাধীরা, ঋণ খেলাপিরা, ব্যাংক ডাকাতরা বিএনপিতে যোগ দিচ্ছে। অনেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে। সুতরাং বিএনপির এখন পর্যন্ত যে বিভিন্ন যে ডাটা আসছে, কোনো ডাটা বলছে 32% বিএনপির আগের ভোটার আমাদের 11 দলীয় জোটকে ভোট দিবে, কোনো ডাটা বলছে এটা প্রায় 40% ছাড়িয়ে যেতে পারে। আমরা মনে করছি বিএনপির যে ভোট ব্যাংক রয়েছে পুরাতন, নির্বাচন আসতে আসতে আর আগামী আরও 4-5 দিনের মধ্যে 50% ভোটার, বিএনপি পুরাতন ভোটার বিএনপিকে ত্যাগ করে 11 দলকে ভোট দিবে। আর আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বিএনপিতে ভিড়েছে, এই জন্য বিএনপির ভোটাররা আমাদের দিকে চলে আসছে এবং বিএনপি ভোটাররা মনে করছে যে জন্য তারা বিএনপিকে ভোট দিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে এবং এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানের কারণে, সে বিএনপি যদি ভারতের পক্ষ নেয়, আওয়ামী লীগকে পুনর্বাসন করে, তাহলে বিএনপির ভোটাররা বিএনপির প্রতি আর নিরাপদ না, তারা আমাদের দিকে চলে আসছে। আমরা এই বিষয়ে আলোচনা করব এবং আরেকটা বিষয় দেখছি যে আচরণবিধির যে ভাঙার হিড়িক সেগুলো আসলে তফসিলের পরপর যেমন ছিল এখন আরো বেশ অনেকটা বেশি, সেই বিষয়ে আমরা আলোচনা আসবো। তবে তার আগে নিচ্ছি একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমরা আলোচনা করছি নির্বাচনী পরিবেশ নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। শিশির, আবারও স্বাগত জানাই। আমরা কথা বলছিলাম যে নির্বাচনের যে পরিবেশ, এবং আমরা আজকে দেখেছি যে টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে যে 34% প্রার্থী ইতিমধ্যে তাদের যে আসলে নির্বাচনের যে বাজেট বলা হচ্ছে যে 25 লাখ টাকা তারা আসলে খরচ করতে পারবেন, সেটা উত্তরণ করে গিয়েছেন এবং সেটা পার হয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে যে তারা যেটা আসলে বলছে যে 67% প্রচারণা একটি দলের ক্ষেত্রে বিটিভি করেছে। কি বলবেন? দেখেন, আমরা বারবার বলে আসছি যে সরকারের প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান বিএনপির পক্ষে সরাসরি প্রচারণা অংশ নিয়েছে এবং তারা নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়েছে। এই যে 67% প্রচারণা বাংলাদেশ টেলিভিশন, রাষ্ট্রীয়
প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় জনগণের টাকায় মানে পরিচালিত প্রতিষ্ঠান বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে, সেটা সুস্পষ্ট আপনার হচ্ছে এটা আপনার এই যে আচরণবিধি লঙ্ঘন। কারণ এখানে রাষ্ট্রের অনেক সম্পদের অর্থের অপচয় হয়েছে। এটা যদি সবার প্রতি সমান হতো তাহলে ঠিক হতো। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আচরণবিধির লঙ্ঘনটা সবার আগে করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কোথাও রাত 8টা, যেটা হচ্ছে রাত 8টার পরে প্রচারণা যেখানে নিষিদ্ধ ইসির আচরণবিধিতে রয়েছে, দেখা গেছে তারেক রহমান সাহেব রাত 3টা, 4টা, 2টা এনসিপিরও তো আমরা নানা ধরনের আমি সেটাই বলছি। এছাড়াও আমরা দেখতে পেলাম বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের নাম দিয়ে অনেক জায়গায় মানুষকে এই টাকা লোভ দেখিয়ে এবং বিভিন্ন কার্ডের লোভ দেখিয়ে সে ভোট কিনছে। এই যে ভোট কিনাটা, এটাও একটা আচরণবিধির লঙ্ঘন। এছাড়াও আমরা দেখছি প্রকাশ্যে নগদ অর্থ দিয়ে বিএনপির নেতাকর্মীরা ভোট কিনেছে এবং সেগুলো হাতে নাতে ধরা পড়েছে প্রশাসনের হাতে এবং গণমাধ্যমে নিউজ এসেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন প্রার্থীর ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিএনপি প্রার্থীরা অহরহ রঙিন মানে আপনার ফেস্টুন ব্যানার ছাটিয়ে দিচ্ছে আমাদের উপরে, যার তুলনায় আমাদের আচরণবিধি লঙ্ঘনের হার যত সামান্যই। তারপরেও আমি যারা লঙ্ঘন করেছে সেটা অন্যায্য বলে মনে করি। কিন্তু আপনি যদি দেখেন কারা আচরণবিধি লঙ্ঘন করছে এবং এই আচরণবিধি লঙ্ঘন করার পরেও ইসি কেন ব্যবস্থা নিচ্ছে না? ইসি কি তাহলে এই আচরণবিধি লঙ্ঘন করার জন্য ভিতর থেকে উৎসাহিত করছে? যদি উৎসাহিত না করতেন আপনি সার্জিস আলমকে 5,000 টাকা জরিমানা করা হয় মানে রাত 8টার পরে মানে আপনার প্রচারণা করার জন্য, তারেক রহমানকে কি একটি পয়সাও মানে জরিমানা করা যায় না? পয়সা না হোক সুকুস্ত করা যায়, অথবা ওনাকে তো কোনো একটা কথা বলা যায় যে আপনি রাত 8টার পরে প্রচারণা করবেন না। কিন্তু আমরা এখানে কি দেখলাম? সম্পূর্ণ দ্বিমুখী আচরণ এবং বিপরীতধর্মী আচরণ, নিরপেক্ষ আচরণ নয়। তো আমরা মনে করি এই যে আচরণবিধির লঙ্ঘনের দায় ইসিরও রয়েছে। ইসি নিজে চাচ্ছেন বড় দল হিসাবে বিএনপিকে বেশি ফেভার দেওয়ার জন্য, এবং বিএনপি আচরণবিধির লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অপরদিকে আমরা যদি আচরণবিধির লঙ্ঘন নাও করি, সামান্য ভুলচুক হয়ে যায়, সেটাকেও বড় করে দেখছেন। এজন্য আমরা মনে করি ইসির এই দায় এড়াতে পারেন না। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটা দেখছেন নির্বাচন? আমরা আসলে এখন পর্যন্ত আমরা লেভেল ফিল্ড দেখতে পাইনি। কারণ যারা খুনি, যারা আমাদের শেরপুরের 11 দলীয় প্রার্থী জামায়াতের প্রার্থীকে যারা খুন করেছে, এই সমস্ত খুনিদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। নারীদের উপরে বাংলাদেশে যে 20-22টি জায়গায় হামলা হয়েছে, এখনও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় নাই। যারা অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্য ধরা পড়ছে তাদেরকে বড় ধরনের কোনো শাস্তির আওতা নিয়ে আসা হয় নাই। এবং অস্ত্রবাজি করছে, সেখানে সেনাবাহিনী কোনো অভিযান নাই, বিভিন্ন প্রশাসনের কোনো অভিযান নাই। এবং বিগত 17 বছরে আওয়ামী লীগের যে মজুত করা অস্ত্র রয়েছে সেগুলো এখন বের করা হচ্ছে, অথচ প্রশাসন বিগত 1.5 বছর এগুলো উদ্ধারও করেননি এবং এদেরকে নিরস্ত্রও করেননি। সুতরাং বিএনপি নতুন করে আবার সীমান্ত দিয়ে যে অস্ত্র ঢুকাচ্ছে সে ব্যাপারেও তারা একটু খামখেয়ালি এবং গা ছাড়া ভাব দেখাচ্ছে। সব মিলিয়ে আমরা মনে করছি লেভেল প্লেইং ফিল্ডের কোনো আচরণ সরকার করছে না। আমরা বিগত কিছু নির্বাচনে দেখেছি যে ভোট কেন্দ্র যে দখলের বিষয়গুলো, এবার কি আসলে ভোট কেন্দ্র দখল হতে পারে কিনা এবং কি দেখছেন ঠিক আগ মুহূর্তে? ওনাদের সম্পূর্ণ পরিকল্পনা হচ্ছে অস্ত্রবাজি করে, মববাজি করে, নারীর উপরে হামলা করে, নারী উপস্থিতি কমিয়ে তারা ভোট কেন্দ্র দখল করবে অথবা ভোটার উপস্থিতি কমাবে। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন তার ভোটাধিকার নিয়ে, এবং এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা সর্বশক্তি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, বিশেষ করে নারী ভোটাররা রয়েছেন যারা। এবং ইনশাল্লাহ আমরা আশা করি যদি সব ঠিকঠাক থাকে এবং ভোটাররা সচেতন হয় এবং তার ভোটাধিকার রক্ষার জন্য সর্বশক্তি নিয়ে নামে, তাহলে ইনশাল্লাহ আমরা 200 থেকে 160 আসনের মধ্যে আমরা ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করতে পারব। সবশেষে একটু ছোট করে জানতে চাই যে বিএনপির আসলে মাহাদি আমিন তিনি যেটা বলছেন যে আপনাদের যে জোট, সেই জোটের নারীদের কথা বলে আসলে বোরকা বানানো হচ্ছে এবং তাদেরকে নানা ধরনের ভোটের কারসাজিতে কাজ করানো হবে, কি বলবেন? মাহাদি আমিন উনি কেন এই কথা বলেছেন আমি জানি না। আমার মনে হয় উনি পরাজয়ের আভাস পাচ্ছেন। উনি জানেন বাংলাদেশের নারীরা রাস্তায় নেমেছে 11 দলের জোটের পক্ষে। এই নারীদের সমাগম দেখে, জনস্রোত দেখে, সমুদ্র গভীর নারীদের আওয়াজ দেখে, মানে গগন বিদারী স্লোগান দেখে মাহাদি আমিনদের আসলে এগুলো পাগলের প্রলাপ হচ্ছে, এবং তারা পরাজয় নিশ্চিত জেনে কোনো একটি ছুতো খুঁজছেন এবং কোনো একটি অজুহাত খুঁজছেন। যদি তারা পরাজয় নিশ্চিত দিন 12 তারিখের পরে যখন তাদের পরাজয় হবে, তারা যাতে কোনো একটি দোষ সামনে নিয়ে আসা যায় বা একটা অজুহাত সামনে নিয়ে আসা যায়। আমরা মনে করি এগুলো তাদের রাজনৈতিক বক্তব্য। শিশির, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। আজকের মতো আমরা ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।